মেটলাইফ স্টেডিয়ামের এক ফাইনাল অনেক পাশার বদলায় দিছে। ফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনা ছিল ফিফার সবচেয়ে প্রিয় দল। আর্জেন্টিনাকে জোর করে ম্যাচ জেতানো হচ্ছিল। অনেক কনস্পিরেসি থিওরি ছিল। এবার আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে প্রচুর কনস্পিরেসি থিওরি বাজারে আর্জেন্টিনার সমর্থকদের পক্ষ থেকে, যে আর্জেন্টিনাকে কেন জোর করে হারায় দেওয়া হয়েছে। এরকম নানা রকম থিওরি তারা আবিষ্কার করতেছেন। আমরা কনস্পিরেসি থিওরি বিশ্বাস করতে চাই না। কনস্পিরেসি জিনিসটা আছে, 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 আছে। সেটা এই লেভেলের না। 90 মিনিটের মাঠের খেলায় হয় না। সেটা আমরা প্রয়োজনে আলাদা করে বুঝায় বলবো যে কোন লেভেলে কনস্পিরেসি জিনিসটা কাজ করে। 90 মিনিটের খেলায় এটা কাজ করে না। কিন্তু কিছু কিন্তু তো থেকে যাচ্ছে। এই যে মেসি ড্রেসিং রুম থেকে বেরোনোর সময় খেলোয়াড়দের যে বললেন, সব কিছু ভুলে যাও, এখন অন্তত খেলার কথা ভাবো। এ কথাটা কেন বললেন? ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা, ইনক্লুডিং রবার্তো আয়লা, কোচ রবার্তো আয়লা, এরা এরকম হঠাৎ করে দানবীয় একটা বিস্ফোরণ কেন ঘটালো? গাভীর মতো একটা ছেলেকে পারেদেস মাটিতে ফেলে একাধিকবার মুখে ঘুষি মারল। সেখানে আলমাদাও এসে অংশ নিল। ওটামেন্ডি গিয়ে রদ্রির সঙ্গে মিসবিহেভ করা শুরু করলো। পুরো ব্যাপারটা আর্জেন্টাইনরা বহু ম্যাচে এরকম টেন্সড ম্যাচে হারার পরে টুকটাক মারামারিতে জড়ায়, কিন্তু এরকম সর্বাত্মক একটা হিংস্রতা দেখানো এটা নজিরবিহীন। এছাড়াও আর্জেন্টিনার টিম কম্বিনেশন অমুক তমুক এগুলো নিয়ে সাসপেক্ট করার সুযোগ আছে। কিছু একটা ঘটতেছিল। সে কিছু একটা কনস্পিরেসি না, সে কিছু একটা হচ্ছে মনের বাঘ। সে বাঘটা কি? সেই বাঘটা নিয়ে আজকে একটু আলাপ করব। আর্জেন্টিনাকে একটা মনের বাঘে যথেষ্ট পরিমাণে খাইছে। ড্রেসিং রুমে একটা মনের বাঘে খাইছে। সেই বাঘটা কোত্থেকে আসছে, কোন দুয়ার থেকে আসছে? সেটা কি আসলেই ওই ফকল্যান্ডের ওই পতাকা ধরে ঢুকছে, নাকি কোচের সঙ্গে খেলোয়াড়দের একটা দ্বিধা তৈরি হয়েছে সেখান থেকে ঢুকছে, নাকি আরো অন্য কোনো অজানা রহস্য থেকে ঢুকছে? সেই জিনিসগুলো আজকে একটু আলোচনা করব, যে মনের বাঘটা আর্জেন্টিনার ড্রেসিং রুমে কোত্থেকে ঢুকলো। দেখেন, আবারও বলি, আর্জেন্টিনার সমর্থকরা অন্তত কনস্পিরেসি থিওরি দিয়ে এই হারকে জাস্টিফাই করার চেষ্টা করবেন না। কারণ কনস্পিরেসি থিওরি যদি আজকে আপনি জাস্টিফাই করেন, তাহলে আপনার এগেনস্টে যত কনস্পিরেসি থিওরি এ বিশ্বকাপ জুড়ে করা হয়েছে সবগুলো সত্যি হয়ে যায়। মাথায় রাখবেন যে নিজের প্রয়োজন অনুযায়ী কোনো জিনিসকে ইউজ করা যাবে না। আমি পরিষ্কার করে আপনাদের নিশ্চিত করতে পারি, আমি যদি জিও পলিটিক্স বুঝে থাকি, আমি যদি ফুটবলের হিস্ট্রি বুঝে থাকি, আমি ফুটবল খেলাটা বুঝি না, কিন্তু এই দুটো জিনিস বুঝি। ফুটবলের হিস্ট্রি বুঝি, জিও পলিটিক্স বুঝি। ফলে কখনো 90 মিনিটের খেলায় কাউকে হারায় দেওয়া, জিতায় দেওয়া এরকম ঘটনার কনস্পিরেসি করা হয় না। এটা যারা কনস্পিরেসি করে তাদের লোকসান। দেখেন, কনস্পিরেসি করে যদি এবার কাউকে ফাইনালে না তোলার সিদ্ধান্ত নেওয়া হতো, সেটা নিশ্চয়ই স্পেন হতো। এই বিশ্বকাপের দুটো মাত্র দেশ বর্তমান বিশ্বের যে অ্যাক্সিস, যেটাকে আপনারা ওই ইহুদিবাদী অ্যাক্সিস বলতে পারেন, সেই অ্যাক্সিসের বাইরে সরাসরি ভয়েস রেজ করা দুটো মাত্র দেশ এবার বিশ্বকাপে অংশ নিয়েছে। একটা স্পেন, একটা ইরান। তো ইরান তো একবারে পলিটিক্যাল ফোর্স, যুদ্ধরত ফোর্স। আর স্পেন হচ্ছে এবার এই ইউরোপে একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, যারা সর্বতোভাবে অ্যাক্সিসকে হতাশ করে যাচ্ছে। ইতালিও সেখানে অংশ নিচ্ছে, ব্রিটেনের অংশ বিশেষ অংশগ্রহণ আছে, কিন্তু স্পেনের মতো করে বড় বয়স কেউ না। আর ইতালি তো বিশ্বকাপে নাই। ফলে আপনি বলতে পারেন যে ওই অংশে পশ্চিমা বিশ্বে একমাত্র অ্যাক্সিস বিরোধী শক্তি হচ্ছে স্পেন, যেখানে ইয়ামাল অনায়াসে ফিলিস্তিনের পতাকা নিয়ে সেলিব্রেট করতে পারে এবং তার প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী তার হয়ে কথা বলে। বুঝতেই পারেন যে যদি কোনো ষড়যন্ত্র এখানে আদৌ হতো, তাহলে স্পেন এ পর্যন্ত আসতে পারতো না, ফার্স্ট রাউন্ডে পাস করতে পারতো না। ইয়ামাল তাহলে ফাইনাল সেলিব্রেট করতে পারতো না। এগুলো 90 মিনিটের খেলা আলাদা জিনিস, আর কনস্পিরেসি আলাদা জিনিস। কনস্পিরেসি 90 মিনিটের খেলায় প্রভাব ফেলে, সেটা আলাদা কথা। যাই হোক, মূল প্রসঙ্গের বাইরে অনেক বলে ফেলছি। কনস্পিরেসি কীভাবে 90 মিনিটের খেলায় প্রভাব ফেলে সেগুলো প্রয়োজনে আরেকদিন কথা বলবো। প্রথমত, আর্জেন্টাইনের সাপোর্টাররা ভুলে যান যে কোনো রকম ষড়যন্ত্র আমাদের নিয়ে হয় নাই। এটা হওয়া সম্ভব না, নানা কারণে এটা হওয়া সম্ভব না। তাহলে কি হচ্ছে? আর্জেন্টিনা কেন এই হতাশাজনক পারফরমেন্স করলো? কেন এরকম মানে একটা গোলে শটও নিতে পারলো না? কেন এমি মার্টিনেজকে বলতে হলো যে কাপুরুষের দল শুধু ব্যাক পাস করো না, সামনে পাস করো? ব্যাক পাস করতে থাকে বারবার কাপুরুষরা। এমি মার্টিনেজকে এই কথাটা কেন বলতে হলো? এটা নিশ্চয়ই স্বাভাবিক চিত্র না।
প্রথমত হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন। সেটা আমি আপত্তি করব না। নেওয়া উচিত। যে ফুটবল খেলায় একটা ব্যাড ডে আসতে পারে। আর্জেন্টিনা এই পুরো টুর্নামেন্ট জুড়ে তো গুড ফুটবল খেলছে, এই দাবি আমরা করতে পারব না। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে সারভাইভিং ফুটবল খেলছে। যেটা আসলে স্কালোনির যে ট্যাকটিক্সটা নিতে হয়েছিল খারাপ ফুটবল খেলতেছে দেখে। ওই যে আগে একদিন বলছি যে ওই যে লাস্ট মোমেন্টে প্রত্যাবর্তনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো কেউ শখ করে এই প্ল্যান করে না। যে ভাই প্রত্যেকদিন আমার ১০০ একটা করে গোল দিয়ে যাও, আমি প্রথম অংশটা খুব খারাপ খেলবো ৮০ মিনিট পর্যন্ত, তারপরে কামব্যাক করব। না, ওটা সে বিপদে পড়ে ওই জায়গায় গেছে যে ভাই আমরা ৯০ মিনিট ভালো খেলতেই পারতেছি না। তাহলে খেলাটার স্কুইজ করে আপনি ১৫ মিনিটে নামায় আনেন, ওই সময় যাওয়া হয় হোক, ওই ১৫ মিনিটে আমরা শোধ করে বেরোয় আসার চেষ্টা করব। ফাইনালেও তো তাই করছে। প্রাণান্ত চেষ্টা করছে টাই ব্রেকারের জিনিসটা টেনে নিয়ে যাওয়ার। টাই ব্রেকার পর্যন্ত গেলে এমনি যা খেলতেছিল ম্যাচে, ওর 50% খেললেও বিশ্বকাপ জিতে যেত। ফলে ওই দিক থেকে দেখলে কিন্তু আপনি কোনো রকম কোনো আলোচনা ছাড়া মেনে নিতে পারেন যে আর্জেন্টিনা বিশ্বকাপ জুড়ে যা খেলছে সেটার একটা বাজির রূপ ফাইনালে খেলছে। কোনো হঠাৎ করে কিছু ঘটে নাই। যেটাতে আপনার মনে হবে যে এরকম কেন হলো? এটা একটা ব্যাপার। তবে এটাও সত্যি যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক ছিল না। ড্রেসিং রুম থেকে বেরোনো, খেলার ভঙ্গি কোনো কিছু স্বাভাবিক ছিল না। আর্জেন্টাইন সুলভ ছিল না। আর্জেন্টাইনদের যে জান দিয়ে দেওয়া ব্যাপারটা, ওই ব্যাপারটা ছিল না। আপনি স্পেন গোল করলো যে মুহূর্তে, সেই মুহূর্তে হচ্ছে মোজা ঠিক করতেছে দিয়েগো সিমিওনে। যে ছেলেটা হচ্ছে এই টিমের সবচেয়ে ফাইটিং ছেলে, মোজা তো মোজা। ওর যদি একটা পাও খুলে পড়ে যায়, ওই মুহূর্তে ও মোজা ঠিক করতে যাওয়ার লোক না। ও হচ্ছে বলে লোকে যে দিয়েগো সিমিওনে যে হারাম বলের আ করে, প্ল্যানিং করে, সেটা পৃথিবীতে সবচেয়ে ভালো তার যে শিষ্যরা প্রয়োগ করতে পারে, সেটা হচ্ছে তার এই মেজো ছেলেটা। গুলিয়ানো সিমিওনে হচ্ছে জান দিয়ে দেওয়া ছেলে। সে কেন ওই গোলের মোমেন্টে বক্সের সামনেই মোজা ঠিক করতে থাকবে? কিছু যায় আসে না। ও কি করতো? ওইখান থেকে পেছন থেকে গিয়ে ওই ইয়েরে মারতো, তোরেসরে মারতো? তা তো সম্ভব না। কিন্তু এই যে ব্যগ্রতাহীনতা, এই জিনিসটা একটু করে, অস্বস্তিতে ফেলে। খেলোয়াড়দের আচরণ কখনোই ওই ব্যগ্রতা প্রকাশ করে নাই। বাকি ম্যাচগুলোতে যে ব্যগ্রতা প্রকাশ করছে, এবং ড্রেসিং রুম থেকে বেরোনোর সময় মেসি কথা বলতেছে, একেকজন হতাশ হয়ে আরেক দিক তাকায় আছে। ওই এএফ এর একটা সাইট আছে, ক্লোন সাইট আছে। সেখানে কালকে কয়েকটা মুখের ছবি দিছে ৮টা-১০টা। দিয়ে তারা লিখছে যে ছবিগুলোকে ম্যাচ শেষে? না, এটা ম্যাচ শুরুর আগের ছবি। আসলে মুখগুলো দেখলে মনে হচ্ছে এরা ৩ টা বিশ্বকাপে এক জায়গায় হাইরা বসে আছে। সেহেতু আপনি যদি ম্যাচের আগেই এরকম হন, তাহলে তো হারবেন। এখন সেটা কিভাবে হলো? সেটা ৩ টা জিনিস আমি আপনাকে বলব যে একটু লক্ষ্য রাখেন। প্রথমত হচ্ছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জুড়ে একটা সংঘবদ্ধ ঘৃণা ক্যাম্পেইনের মুখোমুখি হয়েছে। এটা তাদের আসলে মানসিকভাবে খুব ডিস্টার্ব করছে। যেটা ফাইনাল শেষে রদ্রিগো ডি পল লিখছেও যে এই পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের যে পরিমাণে ঘৃণা, যে পরিমাণে কনস্পিরেসি থিওরি এবং যে পরিমাণে মিথ্যা প্রচারের মুখোমুখি হতে হয়েছে, এইটা আমাদের জন্য অসহনীয় হয়ে গেছিল। আসলেই তাই। এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে বলতেছি, আর্জেন্টিনার বিপক্ষে কনস্পিরেসি হয় নাই। কিন্তু আর্জেন্টিনা বিরোধীরা যেভাবে সংঘবদ্ধভাবে রীতিমতো পিআর ক্যাম্প ভাড়া করে পৃথিবীর বড় বড় মিডিয়ায় প্রেস নোটস পাঠায়, বড় বড় ইনফ্লুয়েন্সারদের ইউজ করে, ইনফ্লুয়েন্সার ভাড়া করে স্টেডিয়ামে পাঠায়, যেভাবে নোংরামি ছড়াচ্ছেন, এটা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায় না। আর্জেন্টিনা দলকে এবার এই যে সংঘবদ্ধ হেট্রেড সামলাতে হয়েছে, তাদের উপর দিয়ে গেছে, এটা নজিরবিহীন। এটা নজিরবিহীন। প্রতিটা ম্যাচে, প্রতিটা যৌক্তিক অযৌক্তিক ব্যাপারে তাদেরকে ঘৃণার শুলে চড়ানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যৌক্তিক ব্যাপার ঘটছে। ম্যাচে হ্যাঁ, ফিফার সিস্টেমটা ত্রুটিপূর্ণ। এবার ভার নিয়ে ফিফা যা করছে সেটা ত্রুটিপূর্ণ। সেটা তো উয়েফা বলছেই। কিন্তু সেটার দায় তো আর্জেন্টিনার খেলোয়াড়দের না। সেজন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের চোর বানানো হয়েছে, ফিফার সন্তান বানানো হয়েছে, জোর করে ট্রফি দেওয়া হচ্ছে, ন্যায্য ম্যাচ জিতে বেরোচ্ছে, সেইগুলো নিয়েও বলা হয়েছে। অন্য ম্যাচে আর্জেন্টিনার কেন রেফারি দেওয়া হচ্ছে, এটা নিয়েও কথা হয়েছে। এমন কোনো বিষয় নাই। সাধারণ সব বিষয় যে কিট, এই ম্যাচে আর্জেন্টিনা অ্যাওয়ে কিট পড়বে কিনা? কেন? এটা নিয়েও ঘৃণা ছড়ানো হয়েছে যে এটাও আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এমন কোনো একটা বিষয় নাই। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো বিতর্কিত সেগুলোর কথা বাদই দিলাম। যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে। বিতর্ক কি ১ম হলো কোনো বিশ্বকাপে?
এই বিশ্বকাপে বিতর্কিত ঘটনা আরও ঘটছে না? তাদের খেলোয়াড়দের এটা সাফার করতে হয়েছে, তাদের সমর্থকদের এটা সাফার করতে হয়েছে। বিশ্বজুড়ে বাংলাদেশ সহ বহু দেশে আর্জেন্টিনার সমর্থকদের হত্যাযোগ্য করে তোলা হয়েছে। যে এত পরিমাণে ঘৃণা ছড়ানো হয়েছে যে তারা নিজেদের জার্সি সমর্থকরা নিজেদের জার্সি পরে বেরোতে ভয় পাচ্ছিল। এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। সেটার প্রভাব খেলোয়াড়দের উপর পড়বে, এটা খুবই স্বাভাবিক। এখন এরকম সংঘবদ্ধ ক্যাম্পেইনের ফলে আর্জেন্টিনার টিমের সবাই মোরালি ডাউন হয়ে গেছে, ফাইনালে হেরে গেছে। এটা আবার এক্সকিউজ হয়ে যায় রে ভাই। ডিপল রে আমি বলবো যে ডিপল, আপনি যদি এই যে অ্যাঙ্গারটা, এই অ্যাঙ্গারটা পারফরমেন্সে অনুবাদ করতে পারতেন, আপনি তো ফার্স্ট ইলেভেনে খেলছেন, পারেদেস তো সুযোগ পায় নাই। আপনি যদি এই অ্যাঙ্গারটা, এই হতাশাটা খেলায় পরিণত করতে পারতেন, তাহলে এই স্ট্যাটাসটাকে আমরা আরও রেসপেক্ট দিয়ে, আলাদা এমফ্যাসিস দিয়ে আলোচনা করতে পারতাম। তা তো হয় নাই। এই হতাশা, এই অ্যাঙ্গারকে আর্জেন্টাইনরা তো চিরকাল পারফরমেন্সে অনুবাদ করে আসছে। এইটাই তো আপনারাই করছেন। ২০২২-এও তো আপনারা কম সামলান নাই। সামলায় এটাকে অনুবাদ করছেন। সেটা পারেন নাই। না পারায় দোষের কিছু নাই রে ভাই। একটা দিন খারাপ যেতে পারে না, হ্যাঁ, অ্যাঙ্গার আপনাকে হারায় দিতে পারে। অ্যাঙ্গার কখনো আপনাকে অনুপ্রাণিত করবে, কখনো আপনাকে হারায় দিবে। এটাই তো রাগ জিনিসটার সমস্যা। সংঘবদ্ধ ক্যাম্পেইন তো এই কারণেই করা হয় যে আপনি যাতে স্বাভাবিক থাকতে না পারেন। কোনোদিনও ওটা জোরে যারা করছে তারা তো হতাশ হয়েছে ফাইনাল পর্যন্ত। যে আমরা ভাই ক্যাম্পেইন করতেছি ওদের শেষ করে দেওয়ার জন্য, ওরা তার উল্টো পারফর্ম করে আগায় যাচ্ছে। ফাইনালে এসে আপনারা তাদের পারপাস সার্ভ করে ফেলছেন। ফলে এটাকে এক্সকিউজ করা কোনো রকম কোনো সুযোগ নাই যে ওরা আমারে খেপাইছে, আমি খেপে গেছি, তাইতে পারফর্ম করতে পারি নাই। দিস ইজ রিয়েল ওয়ার্ল্ড, যেখানে পয়সা দিয়ে পিআর ফার্ম ভাড়া করা হবে, বিশেষ বড় বড় পিআর ফার্ম ভাড়া করা হয়েছে, ভাড়া করে ক্যাম্পেইন করা হয়েছে। আর্জেন্টিনা ফাইনালে ওটা নিতে পারে নাই। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। এবং আপনাদের ওই যে ক্যারেক্টার শো করা, আর্জেন্টাইন ক্যারেক্টার শো করা, ওটা আপনারা পেরে ওঠেন নাই। আমি আবারও বলি, আর্জেন্টাইন টিমের ওপর দিয়ে এই বছর এই বিশ্বকাপে নজিরবিহীন হেটেড ক্যাম্পেইন হচ্ছে। নজিরবিহীন অপতথ্য প্রকাশ করা, বিভিন্ন সাবেক কোচ খেলোয়াড়দের নামে বিভিন্ন জিনিস আল জাজিরার মতো মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ও সোশ্যাল মিডিয়া ফিডিয়া ভুলে যান, বাংলাদেশের সবগুলো এস্টাবলিশ মিডিয়ায় সব প্রকাশ করছে। বাংলাদেশের মিডিয়ার তো আর ডিপলের ইয়ে করে না, স্পর্শ করে না। স্প্যানিশ ভাষাভাষী মিডিয়া এগুলো প্রকাশ করা হয়েছে, পয়সা দিয়ে প্রেস নোটস আকারে পাঠানো হয়েছে, সেগুলো পাবলিশ হয়েছে। এখন কি করা যাবে? সেটাকে এক্সকিউজ বানানো যাবে না রে ভাই, এক্সকিউজ বানানো যাবে না। নাম্বার টু হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ডের ব্যানার প্রদর্শন। অনেকে এটাকে ব্যাখ্যা করতেছেন আর একটা কনস্পিরেসি হিসেবে যে এ কারণে ব্রিটেন চাপ দিছে, চাপ দেওয়াতে আর্জেন্টিনা তার সেরা টিমটা নামায় নেয়, ভয়ে সেরা খেলাটা খেলে নেয়। দিস ইজ ভেরি মাছ ফালতু ব্যাপার, ভেরি মাছ ফালতু ব্যাপার। এটা হয় না। আবারও বলি, কনস্পিরেসি এই লেভেলে কাজ করে না। কিন্তু জিনিসটাকে কোনো রোল প্লে করে নাই, জিনিসটা একটা রোল প্লে করছে। বিশেষত ইংলিশ লিগে খেলা খেলোয়াড়রা এই ম্যাচের আগে মোটামুটি ভেঙে পড়ছে। এটা ভেঙে পড়ছে মানে কি, তারা এক ধরনের প্যানিক করতেছিল। এটা মোটামুটি ড্রেসিং রুম রিলেটেড দু একটা সোর্স, আর্জেন্টাইন সোর্স, তাদের টুইটে, তাদের মিডিয়াতে প্রকাশ করতেছে যে ড্রেসিং রুমে এরকম একটা ঘটনা ঘটছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এএফএ এবং আর্জেন্টিনার সরকার। এএফ-এর ওই চিকিতাপিয়া ছাড়া বাকি লোকগুলো তো অসতে, একদম অসৎ হয়ে গেছে। চিকিতাপিয়াও সৎ তা না, হি ইজ ফাইটিং ফর এ কজ। ফলে আমি এই মুহূর্তে তাকে সমর্থন দিতে রাজি আছি। কিন্তু বেশিরভাগ তো অসৎ এবং অপরিণামদর্শী। আর আর্জেন্টিনার সরকার থেকে একজন আইনজীবীর ইয়ে করা হয়েছিল, যারা হচ্ছে এই ফকল্যান্ড আইল্যান্ডের এই ব্যানার প্রদর্শন নিয়ে যদি ফিফা কোনো আইনি পদক্ষেপ নেয়, সেটা ফেস করার জন্য একটা সরকারি আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই আইনজীবীও ব্যাপক পরিমাণে ভয় দিছে খেলোয়াড়দের। ভয়টা পাইছে মূলত যারা ইংলিশ লিগে খেলে তারা। ক্লাবগুলো কিছু বলে নাই, বিশ্বাস করেন, কোনো একটা সোর্স বলতেছে না যে ক্লাবগুলো টটেনহাম বা এই অ্যাস্টন ভিলা বা চেলসি বা ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের কাছে আর্জেন্টাইন এই টিমের খেলোয়াড়রা আছে, তারা কেউ এ নিয়ে শব্দ করে নাই। বরং টটেনহাম তো প্রতিনিয়ত ফাইনালের আগেও টটেনহাম ইয়ে করছে যে আমরা ফাইনালে কিভাবে আছি, তারা রোমেরোর ছবি সহ পোস্ট করছে। এগুলা আসলে টটেনহাম লেভেলের ক্লাব বা লিভারপুল কোনো ক্লাব এগুলো নিয়ে বদার থাকে না, কিন্তু তারা ভয় পাইছে যদি বদার হয়। সবচেয়ে বেশি তারা যেটা ভয় পাইছে সেটা হচ্ছে ক্লাবে ফেরার পরে তারা যে সমর্থকদের কাছ থেকে যে একটা ইয়ের মুখোমুখি হবে, সেটা তাদের হয়তো একটু ইয়ে করছে, প্যানিক করছে। এবং তারা টিমে ওয়েলকামড হবে কিনা এগুলা নিয়ে, বিশেষ করে ওই আইনজীবী এগুলা নিয়ে খুব ভয় দিছে। এখন এটা হয়তো এক্সকিউজ, আপনি ভয় পাইলে ভয়টা কেন নেন?
আপনি তো টপ লেভেল ফুটবলার, আপনার ক্যারিয়ার নিয়ে ভয় পাওয়ার গল্প, এটা যদি আপনি বলেন যে আর্জেন্টাইনদের মানতে হবে, এই বিশ্বাস করতে হবে, তাহলে ইউ আর নট আর্জেন্টাইন। জাস্ট মানে সই করে আপনার জানায় দেন যে আমরা আর্জেন্টাইন না। এইটা ডিয়েগো ম্যারাডোনার দেশ রে ভাই, মারিও কেম্পেসের দেশ, যারা মাথার উপরে বন্দুক ধরা অবস্থায় যারা নিজের কাজটা করে গেছে। আপনি যদি মনে করেন যে ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে আপনার ন্যায্য দাবি আছে, ওটা আপনার বলে যেতে হবে। সেটা আপনি যদি বন্দুক ধরা থাকে তাও বলতে হবে। মারিও কেম্পেস বলছে, ডিয়েগো ম্যারাডোনা বলছে। সেই দেশের মানুষই আপনারা এই কারণে ভয় পেয়ে খারাপ ফুটবল খেলবেন, এটা লজ্জার কথা। যদি এটা আদৌ হয়ে থাকে, এটা খুবই লজ্জার কথা। সে মনেও, এবং এমি মার্টিনেজ প্রমাণ করছে যে সে ওই দেশেরই বংশধর। সেও অ্যাস্টন ভিলায় খেলে, অ্যাস্টন ভিলাতে তার চুক্তি আর নবায়ন হবে না, ওটা এমনিও হবে না, অমনিও হবে না। আর এই ছেলে যে পরিমাণে মানে অ্যারোগ্যান্ট, একে এই শিরোপা জেতানোর পরেও মনে হয় না অ্যাস্টন ভিলা আর রাখবে। কিন্তু সে ২ পয়সার দাম দেয় এটারে, ১৩টা সেভ করে বসে আছে ওই ম্যাচে। সে তো দেখা দিছে যে এইটা ভয় জিনিসটা দিয়ে আর্জেন্টাইনদের কোনো কালে কাবু করা যায় নাই। যদি আপনারা কেউ কাবু হয়ে থাকেন, তারা আর্জেন্টাইন না। তারা ওই যে বললাম এফিডেভিট করে করে দেন যে আমরা আর আর্জেন্টিনার হয়ে খেলবো না। সেটা এনজো হন, ম্যাক হন, রোমেরো হন, লিসান্দ্রো হন, যে হন, আপনারা বলে দেন আমরা আর আর্জেন্টাইন নাই। আর্জেন্টাইনরা ভয় পায় না, এই কারণেই আর্জেন্টাইনদের সাপোর্ট করি, যে জীবনে কোনোদিন এসব পরাশক্তিরা ভয় পায় নাই তারা। ৩ নাম্বার আমার জন্য খুব অস্বস্তিকর একটা গুঞ্জন। এই গুঞ্জনটা নিয়ে আমি আসলে কিছু বোঝার মতো অবস্থায় যাই নাই রে ভাই, কিন্তু গুঞ্জনটা আছে, তাই আমাকে বলতে হচ্ছে। সেটা হচ্ছে এই টিম কম্বিনেশন, ২৬ জনের যে দল করা হয়েছে, এটাও নাকি দলের অনেকের পছন্দ ছিল না। তারপরেও দল করা হয়েছে, দল কেমন করে এজন্য সবাই চুপচাপ ছিল, কিন্তু কালক্রমে ম্যাচ গড়াইছে আর বিষয়টা নাকি নানা রকম পরস্পর দ্বিমতে পরিণত হয়েছে। বিশেষ করে লো সেলসও একটা ম্যাচে ওরকম নেমেই ম্যান অফ দ্য ম্যাচ হলো, খেলা পেল না আর। তারপরে নিকো পাজ, বার্কো, একগাদা তরুণ খেলোয়াড় যারা ক্রিয়েটিভিটি দিয়ে, দেখেন আমরা তো একটা জিনিস স্বতঃসিদ্ধ ধরে নিছি যে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে ডার্টি ফুটবলই খেলতে হতো। আচ্ছা, এই জিনিসটা আমাদের তো আসলে স্কালোনি দেখাইছেন বলে মেনে নিছি, তাই না? এই টুর্নামেন্টে ক্রিয়েটিভ ফুটবল দেখি নাই বলে এটা মানে নিছি। কিন্তু আপনি চিন্তা করেন, মাঠে বার্কো আছে, নিকো পাজ আছে, লো সেলসো আছে, লিওনেল আন্দ্রেস মেসি আছে, সামনে জুলিয়ান আলভারেজ আছে। এরকম অবস্থায় আর্জেন্টিনা কি স্পেনকে চ্যালেঞ্জ করার মতো ক্রিয়েটিভ ফুটবল খেলতে পারতো না? পেছন থেকে পারেদেস যদি ওই রদ্রির জায়গা থেকে ক্রিয়েশনটা শুরু করতো, সামনে লো সেলসো, মেসি, ইভেন আলমাদা নামতে পারে, কত ক্রিয়েটিভ ছেলে পেলে। কেন এই ক্রিয়েশনের জবাব ক্রিয়েশন দিয়ে দেওয়া হলো না? এসব নিয়ে মতবিরোধ নাকি তুঙ্গে উঠছিল, বিশেষত ফাইনালের আগে। ফাইনালে এখন সেই মতবিরোধটা কার বনাম কার? কোচ বনাম খেলোয়াড়দের, নাকি কোচ বনাম মেসি, নাকি মেসি বনাম আদার্স? কিছু আমি জানি না। আর্জেন্টিনা মিডিয়ায় আবার সেই মেসি অ্যান্ড ফ্রেন্ডস কথাটা ফিরে আসছে। ২০১৮ সাল পর্যন্ত, যেটা ১৬ সাল পর্যন্ত ছিল, এটা একটু ফিরে আসছে যে মেসি যাদের নিয়ে খেলতে স্বস্তি বোধ করে কোচ তাদেরই নামান। ও ডি পল বাই, এগুলো বলাটা অন্যায় অবশ্যই। এটা কোনোভাবেই এই আহত করাটা ঠিক না, কারণ এই ডি পলরাই মেসিকে ৩৯ বছর পর্যন্ত সচল রাখছে, এটাও মাথায় রাখতে হবে। মেসি যত যাই বলে কোনো ঐশ্বরিক প্রাণী না, একজন মানুষ, অতি মানব একজন, কিন্তু তাকে সচল রাখতে অনেক কিছু করা লাগে। যে করাগুলোকে চোখে পড়ে না, তাদেরকে গুরুত্বপূর্ণ মনে হয় না, সেই ডিপলদের আজকে একদিনে উড়ায় দিয়েন না, যারা নিজেদের জীবনের সব কিছু ত্যাগ করে আরেকটা লোককে সচল রাখছে। ফলে যখন আপনি ওই আঘাতটা করেন যে মেসি এবং তার ভাইয়েরা, তখন মেসিরে যারা সচল রাখছে, আজকে আমাদের এই সর্বকালের সেরা প্রাণীটাকে যারা দেখতে দিচ্ছে, তাদেরকে আহত করা হয়। আবার এটাও সত্যি যে বিশ্বকাপে এত নন ক্রিয়েটিভ একটা আর্জেন্টিনার টিম, ক্রিয়েটিভ একটা সুযোগ থাকা সত্ত্বেও, প্রথমত ২৬ জনের দলটাই নন ক্রিয়েটিভ সিলেক্ট করা হয়েছে, তার মধ্যেও যে স্টার্টারটা সেট আপটা হতে পারতো, ক্রিয়েটিভ সেট আপটা, সেটা কখনোই মাঠে নামানো হয় নাই, ওই জর্ডানের ম্যাচটা ছাড়া। তো এটাগুলো নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, ফুটবলীয় তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু আর্জেন্টিনার মিডিয়ারে আমি খুব বিশ্বাসও করি না। এটাও সত্যি, আর্জেন্টিনা মিডিয়ায় এত মিথ্যা কথা লেখা হয়, ওটা তো মানে ইন্টারন্যাশনাল মিডিয়ার এই প্রোপাগান্ডা নিয়ে আর কি বলবো। ইন্টারন্যাশনাল মিডিয়ায় তো প্রোপাগান্ডা করবেই আর্জেন্টিনাকে ঠেকানোর জন্য। আর্জেন্টিনা মিডিয়া ইটসেলফ আর্জেন্টিনার সবচেয়ে বড় শত্রু। আর্জেন্টিনা মিডিয়ার চেয়ে খতরনাক জিনিস আর নাই।
আমরা ছোটবেলায় বলতাম যে ব্রিটিশ মিডিয়া আপনারা ধরছে তো খাইছে, ব্রিটিশ খেলোয়াড়দেরও চরমতম শত্রু হচ্ছে ব্রিটিশ মিডিয়া। পরে বুঝছি আর্জেন্টাইন মিডিয়া হচ্ছে খারাপ জিনিস আর নাই। যাই হোক, সেই খারাপ মিডিয়া ভালো মিডিয়া তাদের একটা অনুমান যে ড্রেসিং রুম দ্বিধা বিভক্ত হয়ে গেছিল, ত্রিধা বিভক্ত হয়ে গেছিল বা চতুর্ধা বিভক্ত হয়ে গেছিল, যে এটা কোনো পরিষ্কার গ্রুপেই না, যে মেসি ভার্সাস অমুক তমুক তা না, কয়েকটা অসন্তোষ তৈরি হয়েছে। কেউ ভাবতেছে যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, কেউ ভাবতেছে ওদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কেউ ভাবতেছে কোচ আমাদের কথা শুনতেছেন না। যাই হোক, এগুলো না পরাজিত দলে হয়, পরাজিতদের গল্পটাই এরকম। পরাজিতদের প্রতিটা যৌক্তিক কথাকে আপনার এক্সকিউজ মনে হবে, প্রতিটা যৌক্তিক আচরণকে আপনার পলায়ন মনে হবে, প্রতিটা যৌক্তিক দ্বিধাকে আপনার গ্রুপিং মনে হবে। এই পৃথিবীর বৈশিষ্ট্য। আর্জেন্টিনা হেরে গেছে, ফাইনালে হেরে গেছে। সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে থ্রি পাস ছেলেরা বিসিএস এ সেকেন্ড হওয়া ছেলেটাকে ট্রল করতেছে। এই জায়গাটায় আর্জেন্টাইনদের বেশি গায়ে লাগতেছে, যে যারা আর্জেন্টিনাকে ট্রল করতেছে তারা তো কেউ 5 পাস করতে পারে নাই। যারা ট্রলটা করতেছে তারা ট্রল করতেছে বিসিএস এ সেকেন্ড হওয়া মানে ফাইনালে হারা দলটার। এইটা হচ্ছে আয়রনি, এই পৃথিবীর আয়রনি, যে আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনাকে নিয়ে তারা কিসে কিসে ট্রল করে, যে তোরা 2014 ফাইনালে হারছস বা শট নিতে পারস নাই, তোরা 90 ফাইনালে শট নিতে পারস নাই, তোরা 26 ফাইনালে শট নিতে পারস নাই, তোরা 3টা কোপা ফাইনাল হারছস। ভাই, ফাইনাল পর্যন্ত গেছে, ইউ আর সাচ এ লুজার যে তোমরা ফার্স্ট রাউন্ড পার হইতে পারো না, এরকম টিম। তোমরা 5 পাস না করা পোলাপান তর্ক করতেছো আসা বিসিএস ফার্স্ট আর সেকেন্ড দুইটা লোকের মাঝখানে বৈশা এই রুমে ঢুকতে দেয় কে? যাই হোক, এগুলা বলে লাভ নেই, কিন্তু এগুলা আসর ফেলছে। এই আসরের কথা যখনই আপনি বলবেন এটা এক্সকিউজ হয়ে যাবে। আর আমি এক্সকিউজ, ষড়যন্ত্র তত্ত্ব কোনো কিছু দিয়ে নিজের দলকে জাস্টিফাইড করি না। ফলে আজকে আমি অন্তত এটুকু বলে আর্জেন্টিনার উপর দিয়ে একটা রোলার গেল, প্রচণ্ড রোলার গেল, সেটাকে আমরা এক্সকিউজ বলবো না। আমি বলি ডিপল, হয়তো আপনার সামনের বিশ্বকাপ খেলা হবে না, এই দলের অনেকেরই সামনের বিশ্বকাপ খেলা হবে না। এমি বোধহয় অলরেডি রিটায়ারমেন্টের ইঙ্গিত দিয়ে দিছে এই দলের, এবং খেলা উচিত হবে না, জোরজার করে ওই দেখানো উচিত হবে না। আমি এই দল থেকে 1-2 জনের বেশি খেলোয়াড় সামনের বিশ্বকাপে দেখতে রাজি না, মানে এইখানে যারা স্টার্ট করলো তাদের। তো যারা খেলবেন না তারা নানাভাবে আর্জেন্টিনার জন্য রোল প্লে করার চেষ্টা করেন। তারা আর্জেন্টিনার নতুন প্রজন্মের খেলোয়াড়দের ভিতরে ওটা ঢুকান যে আমাদের কিন্তু এইটাই নিয়তি। আমরা কিন্তু সেই 50s যখন আমরা আন্তর্জাতিক ফুটবলে আবার ফিরে আসলাম, তারপর থেকে আমাদেরকে এই রোলারের ভিতর দিয়েই যাইতে হয়েছে। কখনো আর্জেন্টিনা দলকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। এটার নানা রকম ন্যারেশন আছেন। আজকেই আর্জেন্টিনার একজন সমাজবিজ্ঞানী এটা নিয়ে একটা কলাম লিখছেন। ইচ্ছা ছিল ওই কলামটা ধরে কথা বলার, আর ভাল লাগে না, কারণ এই কথাগুলো বহুকাল ধরে বলে যাচ্ছে। উনি লিখছেন যে কেন আর্জেন্টিনাকে বিশ্ব নিতে পারেন না। ও এইগুলো আপনার নতুনদের শেখান যে তোমরা আগামী বিশ্বকাপ যখন খেলতে আসবে তোমাদের বিপক্ষে এই সংঘবদ্ধ ক্যাম্পেইন আরও বাড়বে, পিআর ফার্মগুলো আরও সক্রিয় হবে, বড় বড় ইনফ্লুয়েন্সার কথা বলবে, টেলিগ্রাফ ট্র্যাপ এসব পত্রিকায়, এখন তো আল জাজিরায় আটকা আছে, টেলিগ্রাফ ট্র্যাপেও এসব গুজব লেখা হবে, লিখে তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা কিভাবে সেটা ওভারকাম করবা সেই প্রস্তুতি এখনই নেওয়া শুরু করো। নিকোপাস শুধু এই প্রতিশ্রুতিটি ইয়েতে দিও না, টুইটারে দিও না যে ট্রফি ফিরে আনবো, এই প্রতিশ্রুতি দাও যে নিজেদেরকে ম্যারাডোনা লেভেলের শক্ত বানাবো, নিজেদেরকে ডিয়েগো ম্যারাডোনার সন্তান করে তুলবো, যে আমার উপর দিয়ে সমস্ত রোলার যাবে তারপরেও আমি বিজয়ীর হাসিটা হাসবো। সেই দিনের অপেক্ষায় থাকলাম। নিকোপাসদের জন্য অশেষ শুভকামনা। তোমাদের দিকে তাকায় আছে পুরো বিশ্ব।